আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করব এটা আমার পার্ট 7। এই পার্টের শুরুতে আমাদেরকে ইউরো গু যিশু ম্যাডাম গুকে দেখানো হয়। ম্যাডাম গু বলে, এখন যদি কেউ জানতে পারে রাজা লিয়াং তোমার আঙ্কেল তাহলে অনেক সমস্যা হবে। এরপর গু যিশু ও ইউরো কথা বলছিল, এটা যদি অন্য কেউ জানতে পারে তাহলে সমস্যা হবে, তাই তারা আগে গিয়ে এটা কমিশনার ফ্যানকে জানিয়ে দিবে। কমিশনার ফ্যান তাদের অবস্থাটা বুঝতে পারবে। এরপর গু যিশু জয়ীর কাছে এসে সবটা খুলে বলে যে লর্ড লিয়াং তার আঙ্কেল। জয়ী এটা নিয়ে অনেক টেনশন করছিল, কারণ জেনারেল জো গাওলাং এটা শুনলে কে মেরে ফেলবে, কারণ জেনারেল জো গাওলাং লর্ড লিয়াং এর দুঃসম্পর্কের কোনো আত্মীয়কেও বাঁচিয়ে রাখছেন না। এগুলা নিয়ে কথা বলতে বলতে দুজনে কমিশনার ফ্যানের স্টাডি রুমের সামনে চলে আসে। তখন কমান্ডার লান জয়ীকে বলে, এটা আর্মিদের সিক্রেট কক্ষ, সেখানে অন্য কেউ কেন আসবে? তাদের শব্দ শুনে কমিশনার ফ্যান বের হয়ে আসে আর বলে, তোমরা সবাই ভিতরে আসো, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এরপর সকালে ভিতরে আসে। কমিশনার ফ্যান বলে, লর্ড লিয়াং পাশের শহরে অ্যাটাক করে দিয়েছে, আমাদের ইউজুকে প্রোটেক্ট করতে হবে। লর্ড লিয়াং এর সৈন্য সে ইউজুর সৈন্য কম ছিল। কমিশনার ফ্যান বলে, সৈন্য কম এতে কোনো সমস্যা নেই, আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাইট করব আর রাজাকে প্রোটেক্ট করব। তখন জো ইয়ে বলে, আমাদের 4 লক্ষ সৈন্য তাদের সাথে ফাইট করতে পারবে না, তাছাড়া ইউজুর খাদ্যশস্যের অভাব রয়েছে, যুদ্ধ করার আগে আমাদেরকে অবশ্যই শস্য সংগ্রহ করতে হবে। তখন গু যিশু বলে, শস্য সংগ্রহ করার বিষয়টা আমাদের ফ্যামিলির উপর ছেড়ে দিন, আমরা সেটা দেখব। তাদের টোটাল 30 লক্ষ ডেন শস্যের প্রয়োজন ছিল। কমিশনার তখন গু যিশুকে কিছুই বলে না। এরপর জেনারেল জো গাওলাং ও কমিশনার কথা বলছিল। জেনারেল বলে, এত বড় মিলিটারি রেশন গু ফ্যামিলি কি পারবে? আমাদের কি উচিত তাদের উপর বিশ্বাস করা? তাছাড়া ম্যাডাম গু এখন সকল ব্যবসার দায়িত্ব ইয়াং লেডি গু এর উপর ছেড়ে দিয়েছে, ইউরো কি এত বড় দায়িত্ব সামলাতে পারবে এ অল্প বয়সে? তখন কমান্ডার লান বলে, আমরা যখন ইউরোতে মিলিটারি ক্যাম্পের ম্যাটেরিয়ালস নিতে গিয়েছিলাম তখন সেটার দায়িত্বে ইয়াং লেডি গু ছিল, সে অনেক বুদ্ধিমতী ও জ্ঞানী। তাছাড়া গু ফ্যামিলির সমস্ত সম্পত্তি ডোনেট করার মতো সিদ্ধান্ত গু যিশু একা নেয়নি, ইউরো এটাতে সাথে ছিল। ইউরো ইয়াংজু থেকে গু ফ্যামিলিকে প্রোটেক্ট করে আসছে। তখন কমিশনার ফ্যান এগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে, এই মেয়ে অনেক বেশি প্রতিভাবান। সে তখন ইউরোর উপর শস্য সংগ্রহের দায়িত্বটা দিয়ে দেয়। কিন্তু জেনারেল বলে, ঠিক আছে আমি এতে রাজি, কিন্তু তুমি একটা সামরিক ডিগ্রি জারি করো, এতে করে আমরা তাদেরকে নজরে রাখতে পারবো। এদিকে গু যিশু ইউরোকে শস্য সংগ্রহের কথা বলে। ইউরো বলে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। গু যিশু তখন বলে, শস্য সংগ্রহের জন্য একটা সামরিক আদেশ দেওয়া হবে। ইউরো বলে, সমস্যা নেই। পরের দিন গু যিশু ও ইউরো কমিশনার ফ্যান ও জেনারেল জো গাওলাং এর কাছে আসে। কমিশনার ইউরোকে বলে, এটা একটা সামরিক আদেশ হবে, তোমরা যদি শস্য সংগ্রহ করতে ব্যর্থ হও তাহলে তোমাদের পুরো ফ্যামিলিকে এটা নিয়ে ইনভেস্টিগেট করা হবে। ইউরো বলে, আমি এতে রাজি। তখন কমিশনার গু যিশুকে বলে, তুমি ইউরোর সাথে যেতে পারবে না, এখানে ইয়াং মাস্টারকে হেল্প করবে। গু যিশু এতে রাজি হয়ে যায়। এরপর কমিশনার সৈন্যদের বলে, জেনারেল জো এর সাথে আর্মি ক্যাম্পে যাওয়ার জন্য রেডি হও, আমরা ইম্পেরিয়ালকে প্রোটেক্ট করব। কমিশনার নিজে ও আর্মিদের ক্যাম্পে যেতে চায়, কিন্তু জেনারেল জো গাওলাং তাকে নিষেধ করছিল। কমিশনার তখন বলে, ছোট থেকে আমরা দুজনে একসাথে অনেক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছি, এখন কেন আমি আলাদা হব? আমি সেখানে যাব। তিনি ইউজোর দায়িত্ব ফ্যান ইউকে দেয়। ফ্যান ইউ বলে, আমি এটার ঠিকভাবে খেয়াল রাখবো। কমিশনার জো ইয়েকে বলে, তুমিও এখানে থেকে যাও। জেনারেল এটাতে নিষেধ করছিল, কিন্তু জো ইয়ে বলে, আমি এখানে ইউজোর দায়িত্ব ভাগ করে নিতে চাই। কমিশনার সবাইকে সবার দায়িত্বটা ঠিকভাবে পালন করতে বলে, যে কোনো অবস্থায় নিজের সর্বোচ্চটা দিয়ে ইউজো ও ইউজোর জনগণকে প্রোটেক্ট করতে বলে। এই অভিযানে অনেক বাধা কষ্টের সম্মুখীন হতে হবে, সকলকে নিজেদের প্রস্তুত রাখতে বলে। এরপর তারা স্টাডি রুম থেকে বের হয়ে আসে। গু যিশু জো ইয়েকে বলে, আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি তোমাকে রেটিং করছি, আমি জানি তুমি কেন আর্মি ক্যাম্পে গেলে না, তুমি এখানে আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য থেকে গেছো। এরপর ইউরো ও গু যিশু কথা বলছিল। ইউরো বলে, জেনারেল জো গাওলাং আমাদের বিশ্বাস করেন না, যার কারণে তিনি এটা সামরিক আদেশ জারি করেছেন। ইউরো বলে, চিন্তা কর, আমি আমাদের পুরনো ম্যানেজার ও কর্মচারী দিয়ে 30 লক্ষ ডেন শস্য সংগ্রহ করব। পরের দিন সকালে গু যিশু ইউরোকে এগিয়ে দিতে আসে। গু যিশু ইউরোকে অনেকটা পথ এগিয়ে দিচ্ছিল, এরপরেও সে যেতে চায় না। তখন শেনমিং বলে, গু যিশু তুমি একটা কাজ করতে পারো, আমাদের সাথে চলে আসতে পারো। শেনমিংকে ইউরোর বডিগার্ড হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইউরো তখন গুজিসুকে বলে এখন ফিরে যাও, আমাকে মিস করলে চিঠি লিখো। গুজিসু তখন ফিরে আসে আর সে সাথে সাথে ইউরোর জন্য লেটার লিখতে থাকে। তখন মুনান বলে, ইয়াং মাস্টার, ইয়াং লেডি গিয়েছে, এখনো আধা ঘন্টা হয়নি, আপনি এখনই লেটার লিখতে বসে গেছেন। গুজিসু তখন তাকে পাঠিয়ে দেয়। এদিকে ইউরো সবাইকে নিয়ে শস্য সংগ্রহ করার কাজ শুরু করে দেয়। তারা দুজনে প্রায় লেটার লিখতো। গুজিসু ইউরোর লেটার পড়ে অনেক খুশি হচ্ছিল। জো ইয়ে বলে, এটা আবারও ইউরোর লেটার তাই না? গুজিসু তখন আমতা আমতা করতে থাকে। গুজিসু তখন জো ইয়েকে বলে, তোমার ও মিসেস কিনের সম্পর্ক কেমন চলছে? জো ইয়ে তখন বলে, মিসেস কিন ওয়ান তার ফ্যামিলির একমাত্র মেয়ে, তার সাথে কি আমার যায়? আমি অন্য ভাইদের মতো ভালো না, বাবাও আমাকে পছন্দ করে না, তাই মিসেস কিনের ফ্যামিলি আমাকে রিজেক্ট করে দিয়েছে। গুজিসু বলে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে মিসেস কিনকে ইমপ্রেস করতে হেল্প করব। জো ইয়ে বলে, এটার প্রয়োজন নেই। তখনই কৃষকরা তাড়াতাড়ি যাচ্ছিল। জো ইয়ে ও গুজিসু তাদেরকে বলে, কি হয়েছে? কৃষকরা বলে, অনেক বৃষ্টি হবে, ফসলগুলো জমিতে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই এগুলো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। এদিকে ইউরো ও প্রচুর বৃষ্টির কারণে সমস্যা পড়েছিল। তাদের খাদ্যের ভ্যান গুলো কাদামাটিতে আটকে গেছিল। ইউরো ও সকলে মিলে সেগুলো কাদামাটি থেকে তুলে। বৃষ্টির কারণে তাদের প্রচুর ফসল নষ্ট হয়ে গিয়েছিল, তাই সকলে এটা নিয়ে টেনশন করছিল। এখন কোথা থেকে শস্য সংগ্রহ করা যায়? সকলে বলে, ইয়াংজুতে শস্য আছে, কিন্তু সেখানে যাওয়া অনেক বেশি রিস্ক। ইউরো তখন বলে, আমি একাই ইয়াংজুতে যেতে চাই 50 লক্ষ ডেন শস্য সংগ্রহ করতে। এরপর ইউরো ইউজোতে শস্য সংগ্রহ করতে চলে আসে, কিন্তু শহরের গেটে গার্ডরা তাদেরকে ঢুকতে দিচ্ছিল না। তখন ইশিয়ান আসে আর চেক করে গ্যারেজে ইউরোকে দেখতে পায়। তখন ইউরোকে সে ভিতরে প্রবেশ করায়। এরপর সে সোজা ল্যাংজিয়া হাউজে আসে। জিফেং তাকে দেখে চিনে ফেলে, কিন্তু সে খুব একটা রিয়েক্ট করে না। তাকে থাকার জন্য একটা রুম দিয়ে দেয়। জিফেং লুজিসাংকে খবর পাঠিয়ে দেয় ইউরো এখানে এসেছে। লুজিসাং বলে, অবশেষে সে আবারও ফিরে এসেছে। এদিকে ইউরোকে ইশিয়ান একটা মেসেজ পাঠায় তার সাথে দেখা করতে। শেনমিং মার্কেটে ঘুরে দেখছিল এখানে শস্যের দাম কেমন। সে দেখতে পায় যে এখানে শস্যের প্রচুর দাম, সাধারণ মানুষ শস্য কিনতে পারে না। এদিকে ইউরো ইশিয়ানের সাথে দেখা করে আর সবটা খুলে বলে তাকে এখন 50 লক্ষ ডেন শস্য সংগ্রহ করতে হবে। ইউরো রুমে ফিরে আসলে শেনমিং বলে, এখানে শস্যের প্রচুর দাম, সাধারণ মানুষ শস্য কিনতে পারে না। কমিশনার ওয়াং এর একটা সিক্রেট ব্যাংক আছে যেখান থেকে সকল ব্যবসায়ীরা টাকা লোন নেয় আর ব্যবসা করে। তখন ইউরো একটা প্ল্যান করে। পরের দিন সকালে সে তার মেডকে সে ব্যাংকে পাঠিয়ে দেয়। মেড হং সেখান থেকে প্রয়োজনীয় ডকুমেন্টে সাইন করে লোন নেয়। এরপর শেনমিংকে টাকা দেয় শস্য কিনতে। শেনমিং গিয়ে শস্য কিনে নিয়ে আসে। এদিকে এশিয়ান ব্যাংকের লোকেদের বলছিল যে কমিশনার ওয়াং এর আরো টাকার বেশি প্রয়োজন, তাই তোমরা সুদের পরিমাণ আরো বাড়িয়ে দাও। এরা রাজি হতে চায় না, কিন্তু এশিয়ান বলে, আমি কমিশনার ওয়াংকে এই বিষয়ে রিপোর্ট করব। তখন তারা ভয়ে রাজি হয়ে যায়। এদিকে দোকানিরা শস্যের চাহিদা বেশি দেখে শস্যের দাম বাড়িয়ে দেয়। ব্যবসায়ীরা কমিশনার ওয়াং এর ব্যাংক থেকে আরো বেশি লোন নিয়ে প্রচুর শস্য কিনতে থাকে। এখন শস্যের প্রচুর দাম, এভাবে যদি শস্যের দাম বাড়ে তাহলে তাদের অনেক লাভ হবে। কমিশনার ওয়াং এর কাছে এশিয়ান আসে আর এত বেশি ব্যাংকে লাভ হয়েছে এটা দেখে কমিশনার ওয়াং খুশি হয়। এদিকে লু জিসাং ইয়াংজুর এই রকম অবস্থা দেখে অনেক খুশি হচ্ছিল। সে বলে, খুব দ্রুত কমিশনার ওয়াং এর সাথে আমার দেখা হবে। ইউরো তখন সবকিছু চেক করে দেখছিল এখন শস্যের কি দাম। আগে শস্যের দাম ছিল 3 টেল, এখন গিয়ে সেটা দাঁড়িয়েছে 16 টেল। তারা যে টাকা নিয়ে এসেছিল খাদ্য সংগ্রহ করার জন্য এই টাকা দিয়ে হবে না, তাই সে শেনমিংকে বলে, আমরা যে শস্যগুলো কিনেছি সেগুলো এখন বিক্রি করে দাও। পরের দিন ইউরোর কথা অনুযায়ী শেনমিং শস্যগুলো বিক্রি করে দেয়। একজন লোক তাকে জিজ্ঞাসা করে, তুমি শস্যগুলো কেন বিক্রি করছো এত কম দামে? শেনমিং বলে, আমাদের রাজ্যে উৎপাদন ভালো হয়েছে, এখন এখান থেকে শস্যগুলো নিয়ে গেলে আমাদের শস্যগুলো পচে যাবে, তাই আমাদের অতিরিক্ত শস্যের প্রয়োজন নেই। তখন লোকটা ব্রিজের ওপাশে গিয়ে সকলকে বলে, এ পাশের একজন লোক শস্য বিক্রি করছে দোকানের চেয়ে কম দামে। সকলে সেখানে চলে যায়। ব্যবসায়ীরা এতে রেগে যায়। তারা তখন শস্যের দাম কমিয়ে দেয়, কিন্তু এরপরেও কাস্টমার আসছিল না। তারা আরো কমিয়ে দেয়, কারণ এই শস্যগুলো বেশি দিন রাখতে পারবে না।
এগুলো রাখলে নষ্ট হয়ে যাবে। হং ও শেনমিং এসে বলে আমাদের 5 লক্ষ ডেন শস্য কেনার টাকা হয়ে গেছে, এখন আমরা ইউজু থেকে চলে যেতে পারি। ইউরো তখন বলে আমরা যদি এখন চলে যাই তাহলে ইয়াংজুর শস্যের দাম আবারও বেড়ে যাবে, সাধারণ মানুষ আবারও শস্য কিনতে পারবে না, তাই আরো কয়েকদিন এখানে থাকবো। এই কয়েকদিনের শস্যের দাম এত বেশি কমে গিয়েছিল যে দোকানিরা প্রায় অনেক কম দামে শস্য বিক্রি করছিল। সাধারণ মানুষ এটা দেখে শস্য কিনতে শুরু করে। এদিকে এশিয়ান কমিশনার ওয়াং এর পার্টনারদের বলে আমি দেখলাম অ্যাকাউন্টে বেশি টাকা নেই, মনে হচ্ছে না ব্যাংকটা বেশি দিন চলবে, খুব দ্রুত বন্ধ হয়ে যাবে, তাই আমি আপনাদের ভালোর জন্য বলছি আপনাদের টাকা আপনারা তুলে নিন। তখন পার্টনাররা সকলে তাদের টাকা তুলে নিয়ে যেতে থাকে। এদিকে ইউরো সকল শস্য ইউজুতে পাঠিয়ে দেয়। এরপর ইউরো ইশিয়ানের সাথে দেখা করতে আসে, ইশিয়ানকে অনেক ধন্যবাদ বলে তাকে শস্য কিনতে হেল্প করার জন্য। ইউরো বলে আমরা ফিরে যাব, তুমিও আমাদের সাথে ইউজুতে চলো। তখন ইশিয়ান বলে ইউকে এখনো কমিশনার ওয়ান বন্দি করে রেখেছে, আমি তাকে মুক্ত না করা পর্যন্ত কিভাবে যাব? তাছাড়া আমি ইউনকে বাঁচিয়ে রাখার জন্য আমি এসব অন্যায় কাজে কমিশনার ওয়ানকে হেল্প করছি, আমি তাকে উদ্ধার করা ছাড়া কিভাবে যাব? তখন ইউরো বলে চলো আমরা ইউনকে উদ্ধার করি আর এখান থেকে চলে যাই। ইশিয়ান বলে তোমাকে দেখতে কে এসেছে দেখো। ইউরো পিছনে ঘুরলে তার মাকে দেখতে পায়, সে তাকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে। সে নির্গাউন হয়ে ইশিয়ানকে ধন্যবাদ বলে তার মাকে বাঁচানোর জন্য। এদিকে ইউনকে দেখানো হয় সে আপসেট হয়ে বসেছিল, কোনো খাবার খাচ্ছিল না। তখন জিফেং এসে তাকে বলে তুমি যেটা করছো এটা একটা বোকামি। সে তাকে বুঝায় খাবার না খেয়ে নিজেকে কষ্ট না দিতে আর বলে তোমার কাছে এখন দুইটা রাস্তা আছে, হয় তুমি নিজেকে মেরে ফেলো না হয় সবকিছু মেনে নাও, তোমার জন্য তোমার ভাই অনেক কষ্ট করতেছে। ইউন তখন সিদ্ধান্ত নেয় সে নিজেকে মেরে ফেলবে যাতে করে এশিয়ান কমিশনার ওয়াং এর হাতে পুতুল না হয়ে চলে। তখন সে ইউরো দেওয়া হেয়ার প্রিন্টটা নেই। তখন প্রিন্ট এসে বলে ইয়াং লেডি মিস্টার ই আপনার জন্য কেক পাঠিয়েছে। এটা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এদিকে কমিশনার ওয়াংকে দেখানো হয় গার্ডরা বলে যারা শস্য কিনতে এসেছিল তারা অন্য রাজ্যে, তাদের পরিচয়টা ফেক আর লুজিশান খুব দ্রুতই ইয়াংজুতে ফিরে আসছে। তখনই একজন মেয়ে এসে বলে ম্যাডাম আপনাকে ডেকেছে, সে আপনার সাথে নাইট স্পেন্ড করতে চায়। কমিশনার ওয়াং তখন বলে তাকে এতদিন ধরে এটা বুঝাতে চেয়েছে কিন্তু সে রাজি হয়নি, অবশেষে সে রাজি হলো। এদিকে ইউন রেডি হয়ে বসেছিল, তখন সে মনে করে জিফেন তাকে বলেছিল হয় এটা মেনে নাও না হয় ফাইট করে নিজেকে বাঁচিয়ে রাখো। এদিকে জিফেন ও লুজিশানকে দেখানো হয়, সে বলে তুমি তাকে একবার দেখে চিনে ফেললে। জিফেন বলে এদিকে ইউরো এশিয়ান শেনমিং নদীর ঘাটে আসে, তারা চলে যাবে। ইউরো ইউনকে উদ্ধার করার জন্য শেনমিংকে পাঠায়। ইউরো শেনমিংকে তার হেয়ার পিনটা দেয় আর বলে ইউনকে এটা দেখালে সে বুঝতে পারবে তুমি আমার লোক। এদিকে ইউনের কাছে কমিশনার ওয়াং আসে, সে তখন কমিশনার ওয়াং এর উপর অ্যাটাক করে দেয়। কমিশনার ওয়াং কাটতে ডাকতে থাকে কিন্তু ইউন তাকে অনেকবার আঘাত করে মেরে ফেলে। ইউন অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন জিফেং আসে আর তাকে বলে তাড়াতাড়ি উঠো। জিফেং তখন ইউনকে একটা টোকেন দেয় আর বলে দ্রুত পালিয়ে যাও, এবার নিজের লাইফটা সুন্দর করে কাটিও, পিছনে ফিরে দেখবে না আর এসব ভুলে যাবে। তখনই গার্ডরা তাকে খুঁজতে থাকে, ইউন পালিয়ে যাচ্ছিল। তখনই গার্ডরা চলে আসে, শেনমিং তাদের সাথে গিয়ে ফাইট করছিল। শেনমিং ইউনকে বলে এত ভয় পাচ্ছ কেন? ইউন তাকে বিশ্বাস করতে চায় না, তখন সে পালিয়ে যেতে চাচ্ছিল। শেনমিং ইউরোর হেয়ারপিনটা তাকে দেখায়। ইউন বলে তুমি সত্যি ইউরোর লোক? শেনমিং বলে হ্যাঁ। সে বলে আমার গায়ের রক্তগুলো কমিশনার ওয়াং এর, আমি তাকে মেরে ফেলেছি। শেনমিং এটা শুনে একটু অবাক হয় এবং তাকে নিয়ে দ্রুত চলে যায়। এদিকে লুজিশাং এর কাছে কমিশনার ওয়াং এর অন্য ছেলে আসে। আসলে কমিশনার ওয়াং এর অনেকগুলো ছেলে ছিল। এই ছেলে লুজিশাংকে এসে বলে তুমি আমার সাথে কাজ করো, আমি তোমার সাথে বাবার মতো বিশ্বাসঘাতকতা করবো না, তুমি যা চাইবে আমি তোমাকে তা দিব। তখন লুজিশাং এর গার্ড তাকে মেরে ফেলে। লুজিশাং গার্ডকে বলে পুরো রাজ্যে এটা ছড়িয়ে দাও, আমি কমিশনার ওয়াংকে মেরে তাদেরকে মুক্ত করেছি। এদিকে এরা সবাই চলে যাচ্ছিল। তখন ইউরো খেয়াল করে লুজিশাং পাড়ে দাঁড়িয়ে আছে। লুজিশাং তাকে কেন আটকাচ্ছে না? লুজিশাং বলে ধন্যবাদ ইউরো তোমাকে আমার প্ল্যানে হেল্প করার জন্য। এদিকে ম্যাডাম গু ও মেড বলে ইউরো এখনো ফিরে আসেনি, তাই আমি আজকে জেনারেল জো গাওলাং এর কাছে গিয়ে সবকিছু বলে দিব। লর্ড লিয়াং আমার বোনের হাজবেন্ড। মেড তখন তাকে নিষেধ করছিল। এদিকে ইউরো ঠিকভাবে ফিরে আসে। গুজিশু তাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। ইউরো ফিরে আসে বাড়িতে। সে কনকুবাইন ইউর দিকে তাকিয়ে বলে লেডি ইউ আপনি কি ঠিক আছেন? করে রাতে ঘুমাতে পারছেন? ইউরো বলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সে তখন তার মাকে ডাকে। লেডি ইউ এটা দেখে কিছু বলতে চায় ম্যাডাম
লিওকে। ইউরো তখন বলে যেটা বলবেন কোর্টে গিয়ে বলবেন, সবকিছু জমা রাখেন। তখন সে ম্যাডাম লিওকে বলে আমি জানি আমি যেটা করেছি এটার জন্য আমার শাস্তি হবে, কিন্তু আমার মেয়ে ও ছেলে এটা করেনি, তাদের কোনো দোষ ছিল না, তুমি তাদেরকে একটু দেখে রেখো। ম্যাডাম লিও বলে ঠিক আছে। ইউরো তখন বোনদের বলে তোমরা সত্যটা জানতে কিন্তু তারপরেও আমাকে বলনি, তোমরা যেহেতু এটার জন্য গিল্টি ফিল করছো তাই আমি তোমাদের দায়িত্ব নিব। সে বড় বোনকে বলে তুমি অনেক ভালো, তাই আমি তোমার সাথে বোনের মতো আচরণ করব, কিন্তু ইউহং সে ম্যাডাম লিউ এর মতো, আমি তাকে ব্যবসা শিখাবো যাতে করে সে নিজের দায়িত্ব নিজে নিতে পারে, আর তার জন্য যৌতুক রেডি করবো, সে যাতে অন্য কাউকে বিয়ে করে এখান থেকে চলে যায়। এরপর সিন কাট হয়ে গু যিশু ও জো ইয়েকে দেখানো হয়। জো ইয়ে বলে বর্তমান ইম্পেরিয়াল মারা গেছে, ক্রাউন প্রিন্সের অবস্থা ভালো না, সে লর্ড লিয়াং এর অ্যাটাক শুনে পালিয়ে গেছে, পুরো রাজ্য এখন লর্ড লিয়াং দখল করে নিয়েছে, এখন ইস্ট ক্যাপিটালের অবস্থা খুব একটা ভালো না, আশা করি কমিশনার ফ্যান ও বাবা যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে। তখন গু যিশু বলে তুমি এখন ইউজের দায়িত্ব আছে, তাই আমি তোমার কাছে একটা অফিসিয়াল পদ চাই একজনের জন্য, সে খুব ভালো মানুষ। জো ইয়ে বলে সমস্যা নেই। এদিকে ইশিয়াকে দেখানো হয় সে বাজারে বসেছিল। তখন দুজন লোক বলে গু ফ্যামিলি অনেক ভালো, তারা ইউজোর জন্য নিজেদের লাইফের রিস্ক নিয়ে আর্মিদের শস্য সংগ্রহ করেছে, গু ফ্যামিলি ইউজোর মানুষের কাছে হিরোর মতো। ইশিয়ান এগুলো শুনছিল। এরপর সে গু যিশুর কাছে আসে আর বলে ইউজোর মানুষ তোমাদেরকে অনেক বেশি ভালোবাসে, তোমরা তাদের জন্য অনেক কিছু করেছো। ইশিয়ান গু যিশুকে বলে আমি তোমাকে এখানে বিদায় জানাতে এসেছি, ইউন দুর্বল মেয়ে, সে আমার সাথে চারিদিকে ঘুরে বেড়াতে পারবে না, তাই তাকে আমি তোমার ও ইউরোর দায়িত্বে রেখে যাচ্ছি, তার ঠিকভাবে খেয়াল রেখো। গু যিশু বলে তুমি কেন এরকম ডিসিশন নিলে, আমি তোমার জন্য জোবাইয়ের কাছে একটা অফিসিয়াল পদ চেয়েছি, তুমি এখানে থাকতে পারো। ইশিয়ান বলে না। গু যিশু তখন রেগে বলে তোমার মতো দুর্বল স্কলাররা আর কি করতে পারবে, দেশকে বিপদে রেখে পালিয়ে যাবে, নিজেদের লোকেদের প্রোটেক্ট করতে পারবে না, তোমরা হাতে কলম ধরতে জানো, সে হাতে তলোয়ার ধরতে পারো না। তখন ইশিয়ান বলে আমি কমিশনার ওয়াং এর হয়ে অনেক খারাপ কাজ করেছি, নিজের ফ্যামিলির রেপুটেশন নষ্ট করেছি, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমি কিভাবে কমিশনার ফ্যানের হয়ে কাজ করব, তাছাড়া আমি কাজ করলে জনগণ খেপে যাবে। তখন গু যিশু রেগে বলে তুমি কি চাও তোমার রাজ্যের জনগণ গু যিশানের মতো খারাপ মানুষের হাতে পড়ুক, তুমি কি তাদের এভাবে দেখতে পারবে, তুমি তাদেরকে প্রোটেক্ট করবে না? সে গু যিশুকে কিছুই বলে না, শুধু চুপ করে থাকে। এরপর তাকে দেখানো হয় সে অনেক বেশি ধনুক প্র্যাকটিস করছিল, সে নিজেকে মার্শাল আর্টে দক্ষ বানাতে চায় যাতে করে সে রাজ্যের মানুষকে প্রোটেক্ট করতে পারে, সে অনেক বেশি হার্ডওয়ার্ক করছিল। তখন তার সার্ভেন্ট বলেন মাস্টার আপনি অনেক বেশি হার্ডওয়ার্ক করছেন, আপনি একজন স্কলার, আপনি ওই হাতে কিভাবে তলোয়ার ধরছেন? ইশিয়ান তখন বলে এখন পরিস্থিতি ভিন্ন, স্কলারদের কোনো দাম নেই, তারা কোনো কাজে আসে না, তাই নিজেকে যোদ্ধা হিসাবে তৈরি করতে হবে। এদিকে ইউরো ও তার মা কথা বলছিল। ইউরো বলে যৌতুক রেডি করে রেখেছি, একটা ফ্যামিলিতে বিয়ে ঠিক করেছি। ম্যাডাম লিউ বলে সে এখন আমাদের থেকে অনেক দূরে থাকবে, সে তার মায়ের মতোই হয়েছে, কিন্তু বড় মেয়ে ও ছেলেটা ভালো। ম্যাডাম লিউ ইউরোকে ইউনের কথা জিজ্ঞাসা করে সে কেমন আছে। ইউরো তখন বলে রুম থেকে বের হচ্ছে না, সারাদিন রুমে নিজেকে আটকে রেখেছে, তাই সে যাতে কোনো উল্টাপাল্টা কিছু করতে না পারে তার জন্য সেমিন তাকে পাহারা দিচ্ছে, আমি তার জন্য একটা মেয়ে ঠিক করেছি। এরপর ইউরো এর সাথে দেখা করতে আসে। সেমিন তাকে বলে বোন আমাকে অন্য কোনো কাজ দাও, আমি এটাতে অনেক বেশি বোরিং ফিল করছি, এর থেকে ভালো কারোর সাথে ফাইট করা। সে সারাক্ষণ রুমে থাকে, বের হয় না, কথা বলে না। ইউরো বলে একদম না, তুমি তাকে পাহারা দিবে। ইউরো ইউনকে ডাকে কিন্তু ইউন ভিতরে বসে থাকে, দরজা খুলে না। সে ইউরোকে চলে যেতে বলে। ইউরো বলে তুমি যেটা করেছো ঠিক করেছো, অলরেডি ইয়ে বেঁচে থাকলে তোমাকে নিয়ে অনেক খুশি হতো। ইউনের তখন তার গ্র্যান্ডমার কথা মনে পড়ে। ইউরো বলে তুমি যেখানে থাকো না কেন আর যেটা করো না কেন তুমি সবসময় আমার বোনই থাকবে। এরপর সে চলে যায়। সেনমিন বসে থাকতে থাকতে অনেক বেশি বোর হচ্ছিল, তাই সে একটা বাঁশের পাতা নিয়ে বাঁশি বাজাতে থাকে। তখন ইউনের সেটা শুনে বিরক্ত লাগছিল, তখন সে তার মেয়েকে বলে তাকে গিয়ে এটা বন্ধ করতে বলো। মেয়েট এসে সেনমিনকে বলে ইয়ানি এটা শব্দে বিরক্ত হচ্ছে, প্লিজ আপনি এটা বন্ধ করুন। কিন্তু সেনমিন এটা বাজাতে থাকে। তখন ইউন বিরক্ত হয়ে বের হয়ে আসে আর বলে এটা বন্ধ করো। তখন সেনমিন তাকে টিস করে বলে আমি তো ভেবেছি তুমি হয়তো এই রুম থেকে আর কখনো বের হবে না, নিজেকে 1000 বছর ধরে এখানে আটকে
রাখবে। ইউনের এটা শুনে বিরক্ত হয় আর আবার রুমে চলে যায়। এরপর সিন কাট হলে সকলকে একসাথে খাবার খেতে দেখি। ইউরো বলে ইউরোর শস্য সংগ্রহে ভালোভাবে হয়েছে, কিন্তু আমি ফিরে আসার সময় লুজিশান নদীর ঘাটে ছিল। তখন সিন বলে ইউরো তুমি এত চিন্তা করছো কেন, এটা সাধারণ বিষয়। তাছাড়া ইউন কিন্তু অনেক সাহসী, সে কমিশনার ওয়ানকে মেরে ফেলেছে। জয়ী এটা শুনে অবাক হয়ে যায়। ইউরো বলে সে এটা করতে পারবে আমি কখনো ভাবতে পারিনি, সে অনেক বেশি ভীতু। জয়ী বলে সত্যি ইউন কি কমিশনার ওয়ানকে মেরেছে? তাহলে রাজ্যের সকলে জানে লুজিশান কমিশনার ওয়ানকে মেরে তাদেরকে রক্ষা করেছে এবং ইউন যে এখন তার দখলে। সবকিছু দেখে মনে হচ্ছে লুজিশান আগে থেকে প্ল্যান করে রেখেছে আর শস্য সংগ্রহ করতে তোমাকে হেল্প করেছে। এদিকে লুজিশান ও জিফেন এর সাথে ইউরোপ প্রশংসা করতে থাকে। সে বলে আমি যখনই সবকিছু নিজের কন্ট্রোলে নিব তখনই সে আমার হয়ে যাবে। এদিকে ফ্যান ইউ জো ইয়ে ও গুজিকে একটা লেটার দেখা, যেখানে থেকে তারা জানতে পারে কমিশনার ফ্যান ও জেনারেল জো গাওলান যুদ্ধে জয় হয়েছে আর লর্ড লিয়াং এর সৈন্য রাজধানী থেকে 10 দিন আগে চলে গেছে। চলে যাওয়ার কথা শুনে জো ইয়ে ও গুজিসু একটু চিন্তিত হয়ে পড়ে। জো ইয়ে তখন বলে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। তখনই একজন সৈন্য এসে বলে জেনারেল লর্ড লিয়াং 1 লক্ষ সৈন্য নিয়ে ইউজোর দিকে আসছে। জো ইয়ে ও গুজিসু ফ্যান ইউকে বলে তাড়াতাড়ি চলে যেতে। ফ্যান ইউ বলে আমি তোমাদের সাথে থাকতে চাই আর যুদ্ধ করতে চাই। জো ইয়ে বলে লর্ড লিয়াং এখানে আসছে তোমাকে হোস্টেজ বানাতে, তোমাকে ও ইউজোর মানুষকে ব্যবহার করে সে আঙ্কেল ফ্যানকে আত্মসমর্পণ করাতে বাধ্য করবে, তাই তুমি দ্রুত চলে। জো ইয়ে এখানে থাকতে চায়। গুজিসু তখন তাকে বলে ইউজোতে মাত্র 10,000 সৈন্য আছে। জেনারেল জো গাওলানকে লেটার লিখলে তিনি এটা বিশ্বাস করতে চাইবে না যে লর্ড লিয়াং এখানে অ্যাটাক করেছে, তাই তুমি দ্রুত গিয়ে আর্মি ক্যাম্প থেকে সৈন্য নিয়ে আসো। তুমি যদি খুব দ্রুত সৈন্য নিয়ে আসতে না পারো তাহলে ইউজো প্রায় মৃত শহরে পরিণত হবে, তাই তুমি খুব দ্রুত আর্মি ক্যাম্পে চলে যাও। তখন জু ইয়ে বলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব দ্রুত যাওয়ার। এদিকে ইউন ও ইউরোকে বোঝায় তোমাকে সাহসী হতে হবে, এসব কিছু পিছনে ফেলে নিজেকে এগিয়ে নিতে হবে। ইউরো চলে যাচ্ছিল, তখন তাকে মেড বস লিও বলে বিদায় জানায়। তখন ইউন বলে তুমি তাকে বস কেন ডাকলে? তখন মেড বলে আমি একজন রিফিউজি ছিলাম, আমার মতো রিফিউজিকে বস তার শখের কাজ দিয়েছে, তাছাড়া তিনি তাদের সমস্ত সম্পত্তি দান করে দিয়েছে গরিব মানুষের জন্য। ইউন ইউরোর কাজে খুব অনেক বেশি খুশি হয়। ইউরো তাকে বলেছিল এখন তুমি আর্মিদের ওয়াইফের সাথে মেডিসিন নিয়ে কাজ করতে পারো, সেটাই একমাত্র নিরাপদ জায়গা। বলে আমি কিভাবে সেখানে থাকবো, আমি কি হয় তাদের? মেড বলে আপনি বস লিও এর বোন। এদিকে লর্ড লিয়াং এর সৈন্যরা ইউরোর দিকে আসতে থাকে। অন্যদিকে জয়ী সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। সে বলে আরেকটা কথা, গুজিসু এখন থেকে তোমাদের জেনারেল, কিন্তু সৈন্যরা এটা মানতে চায় না। তারা বলে গুজিসু একজন বাহিরের লোক, সে কেন আমাদের জেনারেল হবে? তখন জো ইয়ে রেগে বলে তোমরা কাকে বাইরের লোক বলছো? তোমরা জানো না ইউজো সবসময় দারিদ্রদের সাথে লড়াই করে এসেছে, এখন কেন ইউজো এত বেশি সমৃদ্ধ, ইউজোর এত খাবার আছে, মানুষ সুন্দর করে শান্তিতে বসবাস করতে পারছে। তাছাড়া সৈন্যরা খাদ্যের অভাব ছাড়া যুদ্ধ করছে রাজধানীতে, এটা কিভাবে সম্ভব হয়েছে? তোমরা কি এটার উত্তর জানো? জো ইয়ে বলে আমি এটার আনসার তোমাদেরকে দিচ্ছি। গো ফ্যামিলি তাদের সকল সম্পত্তি ইউজোর জনগণ ও আর্মিদের জন্য ডোনেট করে দিয়েছে। এটা শুনে সকলে অবাক হয়ে যায়। তারা তখন তাকে তাদের কমান্ডার হিসাবে মেনে নেয়। জো ইয়ে তখন গুজিসুকে জেনারেলের তরবারিটা দেয় আর বলে ইউজোর জনগণকে প্রোটেক্ট করো। গুজিসু তাকে বলে আমি কখনো তোমাকে হতাশ করব না। এরপর জো ইয়ে বের হয়ে পড়ে রাজধানী থেকে সৈন্য নিয়ে আসতে। গুজিসু যুদ্ধের সকল প্ল্যান করতে থাকে কমান্ডার ও ইশিয়ানের সাথে। গুজিসু জানে লর্ড লিয়াং এর সৈন্য তুলনায় তাদের সৈন্য কিছু না, এটা সঠিকভাবে প্ল্যান করে রাজধানী থেকে সৈন্য আসা না পর্যন্ত তাদেরকে আটকে রাখতে হবে। গুজিসু খেয়াল করে যে সেখানে ইউজোর স্কলাররা নেই। তখন সে তাদেরকে দেখে আসে অ্যানসেপ্টর হলে। সেখানে সকল স্কলাররা নিজেদেরকে ব্যর্থ বলে তারা কান্না করছিল। গুজিসু তাদেরকে বোঝাতে চায়। তারা বলে আমরা কমিশনার ফ্যানকে হতাশ করেছি, ইউজোর মানুষকে প্রোটেক্ট করতে পারিনি, তাই আমরা আমাদেরকে শাস্তি দিচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনো খাবার খাবো না আর আমরা আত্মহত্যা করব। তারা ইশিয়ানকে দেখে আর বলে তুমিও একজন স্কলার, তোমার উচিত আমাদের সাথে একমত হওয়া। তুমি নিজের ফ্যামিলির রেপুটেশন নষ্ট করেছো কমিশনার ওয়াং এর সাথে কাজ করে। তখন একজন স্কলার ইশিয়ানকে একটা চাকু দেয় মেরে ফেলার জন্য। ইশিয়ান সেটা নিয়ে আর সেটা নিয়ে মেমোরিয়াল ট্যাবলেটে দিয়ে আঘাত করে, সেখানে সবকিছু ফেলে দেয় আর বলে তোমরা সবাই অকেজ, তোমরা মানুষের কাছে সবচেয়ে সম্মানিত, কিন্তু তোমরা নিজেরাই দুর্বল। তোমরা সবসময় মানুষকে শিক্ষা দিয়ে এসেছো মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে, এখন সেটা কোথায় গেল? তোমরা কি করছো? নিজেদেরকে গুটিয়ে বসে আছো। ইউজো 3 লক্ষ মানুষের জীবন তোমাদের
হাতে নির্ভর করছে। এখন কিনা তোমরা নিজেদের রেপুটেশন বাঁচাতে আত্মহত্যা করছো। ধিক্কার তোমাদের মতো স্কলারদের যারা কিনা বিপদে মানুষের হেল্প না করে নিজেদের চিন্তা করে। গু যিশু শুধু অবাক হয়ে ইশিয়ানের দিকে তাকিয়ে থাকে। সকলে তখন ইশিয়ানকে গ্রেটিং করে আর বলে, আমরা ভুলছিলাম, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইউজু মানুষকে হেল্প করতে। তখনই পুনান এসে বলে, মাস্টার, লর্ড লিয়াং সিটি গেটে চলে এসেছে। গু যিশু দ্রুত সিটি গেটে চলে আসে। তারা দেখতে পায় লর্ড লিয়াং অনেক সৈন্য নিয়ে এসেছে। তাদেরকে দেখে যে কেউ ভয় পাবে, কিন্তু ইশিয়ান বলে, ভয় পেলে হবে না, আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে। গু যিশু তখন বলে, মনে হচ্ছে তুমি অনেক বেশি সাহসী হয়ে গেছো। ইশিয়ান তখন বলে, তুমি ঠিক বলেছো, নিজের রেপুটেশন রক্ষা করে মরার চেয়ে রেপুটেশন বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করে টিকিয়ে থাকা প্রচেষ্টা করা, এটা অনেক বেশি সাহসী। এদিকে ইউরো তার শপে সকল কিছু গুছিয়ে নিচ্ছিল। যুদ্ধের কারণে শহরের মানুষ আতঙ্কে আছে, এখন কোনো বিক্রি হবে না, তাই সবকিছু গুছিয়ে নিচ্ছে। এদিকে গু যিশু তার সৈন্য নিয়ে সিটি গেটের বাইরে আসে। সে তখন লর্ড লিয়াংকে খেপাতে থাকে। সে তখন লর্ড লিয়াংকে অনেক বেশি গালমন্দ দিচ্ছিল আর লর্ড লিয়াং অনেক বেশি রেগে যাচ্ছিল এসব শুনে। লর্ড লিয়াং তখন তার সৈন্যদেরকে অ্যাটাক করতে বলে, কিন্তু তখনই গু যিশু তাড়াতাড়ি তার সৈন্য নিয়ে গেটের ভিতর চলে আসে। গেটের ভিতর এসে তাদের জন্য ওয়েট করতে থাকে। লর্ড লিয়াং বুঝতে পারে এটা গু যিশু একটা চাল, তাই সে সৈন্যদের ফিরে আসতে বলে। ইশিয়ান ও গু যিশু সকলে এটা দেখে অনেকটা খুশি হয়, কারণ তারা কিছু সময় যুদ্ধ পিছিয়ে নিতে পেরেছে। এর মধ্যে ঝুঁকিয়ে নিয়ে আসতে পারলে তাহলে তাদের যুদ্ধে জেতার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এদিকে লর্ড লিয়াং তারা রেডি করে, সকল আর্মিরা সেটাতে রেস্ট নিতে থাকে। গু যিশু ইশিয়ানকে বলে, আজকে তারা অ্যাটাক করবে না, তারা অনেকটা পথ অতিক্রম করে এসেছে, তাই আমাদেরকে টিকেট আরো শক্ত করতে হবে। এদিকে লর্ড লিয়াং এর একজন সৈন্য এসে বলে, তাদের শহরে মাত্র 10,000 সৈন্য আছে, যেটা দিয়ে তারা ইউজুকে ডিফেন্ড করছে। তখন লর্ড লিয়াং তাদেরকে রেস্ট নিতে বলে আর কালকে অ্যাটাক করবে। লর্ড লিয়াং এর অ্যাডভাইজার বলে, তারা যুদ্ধ করতে চায় না, শুধু আমাদেরকে বিভ্রান্ত করছে, যাতে করে এই সময়ের ভিতরে রাজধানী থেকে সৈন্য নিয়ে আসতে পারেন। লর্ড লিয়াং গু যিশু জানতে পারে সে তার কনসার্টের ভাগিনা। এদিকে ইউরো সকল লেডিদেরকে একসাথে করে। তারা বলে, আমাদের হাজবেন্ডরা যুদ্ধ করছে, আমরা তাদের পিছনে দাঁড়িয়ে ওয়াংকে রক্ষা করব। এদিকে গু যিশু ভোরের সময় লর্ড লিয়াং এর সৈন্যদের উপর অ্যাটাক করে, কারণ তখন তারা ঘুমাচ্ছিল। লর্ড লিয়াং এর সৈন্যরা অনেকটাই আহত হয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় তাদের উপর অ্যাটাক হয়। গু যিশু লর্ড লিয়াং কে মারতে চায়, কিন্তু মারে না। সে একদম লর্ড লিয়াং এর সামনে থেকে বর্ষাটা ফিরিয়ে নিয়ে আসে আর সৈন্যদের নিয়ে দ্রুত চলে যায়। লর্ড লিয়াং এটা দেখে অনেক বেশি ভয় পেয়েছিল। সে গু যিশুর উপর অনেক বেশি রেগে যায়। পরের দিন ইশিয়ান গু যিশুকে বলে, লর্ড লিয়াং তোমাকে ইনভিটেশন পাঠিয়েছে তার সাথে দেখা করতে। গু যিশু বলে, আমি তার সাথে অবশ্যই দেখা করব। এটা শুনে ইশিয়ানও সেদিন তার জন্য চিন্তা করছিল। সেদিন বলে, তাহলে আমি তোমার সাথে যাব, এবং সে সেদিনকে নিয়ে বের হয়ে পড়ে লর্ড লিয়াং এর কাছে যেতে। এদিকে কমিশনার ফ্যান ও জেনারেল জু গাওলানকে দেখানো হয়। কমিশনার বলে, ক্রাউন প্রিন্সকে লর্ড লিয়াং এরা হত্যা করেছে। জেনারেল এতে অনেক বেশি রেগে যায় লর্ড লিয়াং এর উপর। কমিশনার বলে, লর্ড লিয়াং যদি জানতে পারে রাজধানীতে শুধু ইমপ্রেস টাগর আছে, তাহলে অনেক বেশি সমস্যা হবে, সে আবারও অ্যাটাক করে দিবে। জেনারেল জো গাওলাং বলে, লর্ড লিয়াং তার কিছু সৈন্য রাজধানীতে রেখে গেছে, বাকিগুলো নিয়ে চলে গেছে। সে যদি বাকি সৈন্য নিয়ে ইউজুতে অ্যাটাক করে তাহলে ইউজু পুরোপুরি শেষ হয়ে যাবে। সে কমিশনারকে বলে ওয়াংডুতে ফিরে যেতে, কিন্তু কমিশনার বলে সেখানে গু যিশু আছে, সে সেটা দেখে নিবে। জেনারেল তখন বলে, এই ছেলেটা যার কিনা লর্ড লিয়াং এর সাথে সম্পর্ক আছে, সে যদি বিশ্বাসঘাতকতা করে তখন তুমি কি করবে? এদিকে জো ইয়ে আর্মি ক্যাম্পে পৌঁছে গেছে। কমান্ডার লান এসে এটা জেনারেলকে ও কমিশনারকে জানায়। জেনারেল এটা শুনে জো ইয়ের উপর অনেক বেশি রেগে যায়। এদিকে গু যিশু লর্ড লিয়াং এর কাছে আসে। লর্ড লিয়াং তাকে বলে, দেখ, আমি তোমার সম্পর্কে আঙ্কেল হই, তুমি যদি আমাকে হেল্প করো বা সাপোর্ট করো তাহলে তুমি অনেক কিছুই পাবে। এখন ইউজু আমার হাতে তুলে দাও। কিন্তু গু যিশু তখন বলে, তুমি যদি পুরো রাত বিশৃঙ্খলা ক্রিয়েট না করতে তাহলে আমি তোমাকে আঙ্কেল বলে ডাকতাম, কিন্তু এখন যুদ্ধ শুরু করেছো তুমি, মানুষের অনেক ক্ষয়ক্ষতি করেছো, অনেক মানুষ মেরেছো, তাই এটা কখনো সম্ভব না। লর্ড লিয়াং গু যিশুকে বলে, আমি শেষবারের মতো তোমাকে বলছি আমার সাথে কাজ করতে, কিন্তু গু যিশু তাকে রিজেক্ট করে চলে যায়। লর্ড লিয়াং এতে অনেক বেশি রেগে যায় গু যিশুর উপর। সে বলে, গু যিশু তুমি কখনো একা এই রাজ্যকে পরিবর্তন করতে পারবে না। এদিকে মিস্টার জাওকে দেখানো হয়। তাকে একটা বৃদ্ধ লোক এসে ছেড়ে দেয়
আর রাজ্যের সকল পরিস্থিতির কথা বলে। সে তাকে বলে তুমি সবসময় জনগণের পক্ষে ছিলে, জনগণকে হেল্প করেছো, তাই তুমি এমন কিছু করবে না যেটা জনগণের উপর প্রভাব ফেলবে। কিন্তু মিস্টার ঝাও গুজিসুর উপর রিভেঞ্জ নিতে চায়, এজন্য সে কিছুই বলে না, চলে যায়। এদিকে জো ইয়ে ক্যাম্পে তার বাবা তাবুর সামনে নীল ডাউন হয়ে বসেছিল। তাকে দেখে তার ভাইয়ের খারাপ লাগছিল, তাই তার ভাই তার বাবার কাছে আসে আর তাকে বোঝাতে চায়, কিন্তু তিনি উল্টো রেগে যায়। জেনারেল জোগাউলাম বলে সে কিভাবে সামরিক আদেশ অমান্য করেছে, তাকে আমার ছেলে ভাবতেও কষ্ট হচ্ছে। সে কখনো একজন ভালো জেনারেল হতে পারবে না, এটা আমি তার কাছে আর আশা করি না। জো ইয়ে এগুলো শুনে অনেক বেশি রেগে যাচ্ছিল। সে রেগে বলে বাবা কি তাহলে ওয়াংডু হাল ছেড়ে দিচ্ছেন, এটা কি স্যাক্রিফাইস করছেন? সে এটা বারবার বলতে থাকে। তখন জেনারেল বের হয়ে আসে। তখন জো ইয়ে তাকে বলে আপনি কেন ইউজো 3 লক্ষ মানুষকে স্যাক্রিফাইস করছেন, আপনি কি তাদেরকে প্রোটেক্ট করতে চান না? জেনারেল রেগে তখন তাকে একটা লাথি মারে। জো ইয়ে তখন উঠে বলে ইউজোতে আমার 10,000 সৈন্য আছে আর আমি তাদেরকে কখনো ছেড়ে দিতে পারি না। আপনি যদি সৈন্য না দেন তাহলে আমি কমিশনার ফ্যানের কাছে যাচ্ছি, তাকে রিকোয়েস্ট করব এখানে আমার 20,000 যে সৈন্য আছে তাদেরকে নিয়ে যেতে। জেনারেল জো বলে সৈন্য কিভাবে নিয়ে যাও, এটা আমি দেখছি, আমি কখনো তোমাকে সৈন্য নিয়ে যেতে দিব না। তুমি যদি সৈন্য নিয়ে যাও তাহলে রাজধানী প্রোটেক্ট করতে পারবো না। জো ইয়ে তার কথায় কোনো পাত্তা দিচ্ছিল না। তখন সে বলে আজকে তুমি যদি তোমার 20,000 সৈন্য এখান থেকে নিয়ে যাও তাহলে আমি যুদ্ধের পর তোমাকে তোমার পদ থেকে বহিষ্কার করব, তুমি কখনো আর আর্মি ক্যাম্পে আসতে পারবে না। জো ইয়ে সেটা উপেক্ষা করে চলে যায়। জেনারেল অনেক বেশি রেগে গিয়েছিল। জো ইয়েকে চিৎকার করে বলে তুমি একটা অবাধ্য ছেলে। এদিকে লর্ড লিয়াং তার সৈন্যদের বলে কালকে অ্যাটাক করব। লর্ড লিয়াং গুজিসুকে নিয়ে কথা বলছিল। সে বলে গুজিসু পুরো তার আঙ্কেল জিয়াংহির মতো হয়েছে, সে অনেক বেশি চালাক। তখনই গার্ড এসে বলে একজন লোক এসেছে ওয়াংডু থেকে, আপনার সাথে দেখা করতে চায়। লর্ড লিয়াং তাকে আসতে বলে। এদিকে বিংজোরকে দেখানো হয়। বিংজোর জেনারেল জানতে পারে লর্ড লিয়াং ওয়াংডুতে অ্যাটাক করেছে। তখন সেখানে তার মেয়ে কিং ওয়ান আসে আর বলে বাবা আমাকে অনুমতি দাও, আমি ইউজুকে সাহায্য করতে চাই যুদ্ধ করে। জেনারেল কিং তার উপরে রেগে যায়। সে বলে এখন তুমি একটু মেয়েদের মতো আচরণ করো, কিছুদিন পরে আমি তোমার বিয়ে দিব। কিং ওয়ান রেগে বলে আমাকে বোকা বানাতে আসবেন না, এসব বলা বন্ধ করুন। আপনি যদি তাদেরকে হেল্প না করেন লর্ড লিয়াং পরে টার্গেট আপনি হবে। জেনারেল কিং তখন বলে ইউজোর সৈন্য কম, তাছাড়া লর্ড লিয়াং এর 1 লক্ষ সৈন্য আছে, আমরা সৈন্য পাঠালেও জিততে পারবো না, ওয়াংডুকে বাঁচানো সম্ভব নয়। কিং ওয়ান বলে এই জন্য কি আমরা একবারও চেষ্টা করে দেখবো না? জেনারেল কিং বলে তারা সমস্ত রাজ্যের কাছে হেল্প করার জন্য লেটার পাঠিয়েছে, কিন্তু কেউ তাদেরকে হেল্প করতে চায় না, আমি একা কিভাবে তাদেরকে হেল্প করব? তখন জেনারেল কিং বলে এখন এটা ছেড়ে দাও, আমি জানি তুমি যুদ্ধবিদ্যায় অনেক বেশি পারদর্শী, কিন্তু শেষে তোমাকে বিয়ে করতে হবে, সংসারের হাল ধরতে হবে, তাই এখন এসব বিষয়ে আর মাথা ঘামিও না। তখন কিং ওয়ান রেগে বলে আমি তোমাকে আগে বলেছি আমি এমন কাউকে বিয়ে করব না যে মিলিটারি সম্পর্কে কিছুই জানে না। অন্যের বাড়ি বউ হওয়ার থেকে আর্মিদের জেনারেল হওয়া এটাই আমার জন্য ভালো। জেনারেল তখন বলে সব আমারই দোষ, আমি তোমাকে ছোটবেলা থেকে এরকম বানিয়েছি। কিং বলে তুমি আমাকে যেগুলো শিখিয়েছো এগুলো অনেক বেশি ভালো, একজন মেয়ে জেনারেল হিসেবে কিভাবে দেশ ও জনগণকে প্রোটেক্ট করতে হয় সেটা শিখিয়েছো। তুমি আমাকে সেই জেনারেলের কথা বলেছো যে কিনা তার বাবার সাথে বর্ডারে গিয়ে যুদ্ধ করেছে আর দেশকে প্রোটেক্ট করেছে। আমিও ইউজুকে প্রোটেক্ট করতে চাই একজন মেয়ে জেনারেল হিসাবে, এটা বলে সে চলে যায়। এদিকে মিস্টার ঝাও লর্ড লিয়াং এর সাথে দেখা করে আর ইউজোর ভিতরে কতজন সৈন্য আছে এটা বলে। গুজিসুর সকল প্ল্যান বলে দেয়। লর্ড লিয়াং তার কাছ থেকে সবকিছু জেনে সৈন্যদের বলে তাকে মেরে ফেলতে। সে তখন রাতে ইউজোর উপর অ্যাটাক করতে চলে আসে। গুজিসু সৈন্যদের নিয়ে যুদ্ধ করে, সকল সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে থাকে। যুদ্ধে সকলে অনেক বেশি ফাইট করছিল, সৈন্যরা অনেক বেশি আহত হয়ে পড়েছিল। লিডার ফে এর গায়ে একটা তীর লেগেছিল, সে এতে অনেক বেশি আহত হয়ে পড়ে। সকলে তার সর্বোচ্চটা দিয়ে যুদ্ধ করছিল। লর্ড লিয়াং এর সৈন্যরা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল, কারণ গুজিসু তার প্রায় 20,000 সৈন্য মেরে ফেলেছিল। তখন লর্ড লিয়াং বলে গুজিসু আসলে 10,000 সৈন্য দিয়ে ওয়াংডুকে প্রোটেক্ট করছে। সে তার সৈন্যদের চলে আসতে বলে, কারণ এখন যদি আরো বেশি যুদ্ধ করে তাহলে এখন তার সৈন্য আরো বেশি মারা যাবে আর সে দুর্বল হয়ে পড়বে, এজন্য সে তাদেরকে ফিরে আসতে বলে। গুজিসু ও সকলে একটু হাফ ছেড়ে বাসে সৈন্যরা চলে যেতে দেখে সৈন্যরা অনেক বেশি আহত হয়ে পড়েছিল। গুজিসু অনেক বেশি টেনশন করতে থাকে। এদিকে ইউনকে দেখানো হয়। ইউন আহত সৈন্যদের চিকিৎসা দিচ্ছিল। ইউরো তাকে নিজের প্রোটেকশনের জন্য একটা চাকু দেয়। এদিকে লিডার মারা যাচ্ছিল। সে গুজিসুকে বলে তুমি ওয়াংডুকে প্রোটেক্ট করো, এটা
বলে লিডার ফে মারা যায়, সকলে তার জন্য অনেক বেশি কষ্ট পায়। গুজিসু সকলকে বলে আমরা সবাই ওয়াংডুকে রক্ষা করব যে কোনো মূল্যে। গুজিসু একাই সিটি গেট পাহারা দিতে থাকে। তখন ইউরো খুব সুন্দর করে বসে যে সেখানে আসে আর বলে কালকে কে বাঁচবে কে মরবে আমরা কেউ জানি না, তাই আমি তোমার সাথে একসাথে মরতে চাই। সে গুজিসুকে বলে আমরা আমাদের বিয়ে ক্রস ওয়াইন এখনো পান করিনি, তাই চলো আজকে সেটা পান করি। গুজিসু অনেক বেশি ভেঙে পড়ছিল। সে বলে আমি তোমাদেরকে প্রটেক্ট করতে পারিনি। তখন ইউরো বলে আমি কখনো এটা ভাবিনি যে একজন লেবার যে কিনা সারাদিন বাজারে ঘুরে বেড়াতো, অনেক টাকা উড়াতো, সে একদিন মানুষকে প্রটেক্ট করার জন্য নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাইট করবে। আমি কখনো এটা ভাবতে পারিনি প্লেবয় ছেলেটা নিজেকে এতটা চেঞ্জ করবে জনগণকে প্রটেক্ট করার জন্য। সে বলে এই জীবনে আমি অনেক খুশি তোমার মতো হাজবেন্ড পেয়ে। গুজিসুও বলে আমি অনেক খুশি তোমাকে ওয়াইফ হিসেবে। এরপর দুজনে ক্রস ওয়াইন পান করে। এরপর এই প্রথম তারা তাদের ফার্স্ট কিস করে। পরের দিন সকালে লর্ডিয়া ও গুজিসু যুদ্ধ করতে থাকে। সকলে অনেক বেশি ফাইট করছিল। গুজিসু অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। লর্ডিয়ান এর সৈন্যদেরকে আদেশ দিয়ে সবাইকে মেরে ফেলতে। গুজিসু অনেক বেশি আহত হয়ে যে পড়ে যায়। এটা দেখে ইউরো যুদ্ধের ড্রাম বাজাতে থাকে। গুজিসু সেটা শব্দে নিজেকে উঠে দাঁড় করা আর ইউরোর দিকে তাকিয়ে থাকে। ইউরো তাকে অ্যাটাক করতে বলে, তখন সে অ্যাটাক করে। গুজিসু ও সকলকে অনেক বেশি লর্ড লিয়াংরা ঘিরে ফেলেছিল। তখনই জো ইয়ে তার সৈন্য নিয়ে চলে আসে। লর্ড লিয়াং এর জেনারেলরা এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। জো ইয়ে তাদের উপর অ্যাটাক করে দেয়। মিসেস কিন ও তাদের সাথে যুদ্ধ করতে এসেছিল। সে গুজিসু ও জো ইয়ের কাছে এসে যে পরিচয়টা দেয়। সকালে জো ইয়েকে দেখে অনেকটা স্বস্তি ফিরে পায়। একদিকে জো ইয়ে, অন্যদিকে মিসেস কিন ওয়ান যুদ্ধ করতে থাকে। গুজিসু তো গিয়ে লর্ড লিয়াংকে মেরে ফেলে আর সকলকে বলে এখনই সারেন্ডার করতে, তোমাদের লর্ড লিয়াং মারা গেছে। সকলে তখন সারেন্ডার করে আর এটা দেখে ইউজো সকল সৈন্যরা অনেক বেশি খুশি হয়, তারা যে জয় হয়েছে। কিনোয়ান যুদ্ধ করছিল ইউজোর হয়ে। জো ইয়ে তাকে অনুরোধ বলে তাদেরকে হেল্প করার জন্য। এরপর বলা হয় যুদ্ধ শেষ হয়ে গেছে। ইমপ্রেস ডাকর কমিশনার ফ্যানকে রাজা ঘোষণা করেছে। এরপর ইশিয়াকে দেখানো হয় সে কিছু বাচ্চাদের পড়াচ্ছিল আর ইউন তাদের মাঝে একটা ছেলেকে মেডিসিন দিয়ে দিচ্ছিল। এদিকে জো ইয়ে ও গুজিসু ড্রিঙ্ক করছিল। জো ইয়ে বলে ভাই আমার রাজ্যকে প্রোটেক্ট করার জন্য নিজের জীবনে রিস্ক নিলে আমি কখনো এটার ঋণ শোধ করতে পারবো। গুজিসু বলে তুমি যুদ্ধে তোমার সৈন্য নিয়ে এসেছো, এর বিনিময়ে তোমাকে অনেক মূল্য দিতে হয়েছে তাই না? জো ইয়ে বলে এটা বেশি কিছু না, তুমি চিন্তা করো না। গুজিসু বলে জেনারেল এখনো তোমার উপর রেগে আছে তাই না? জো ইয়ে বলে কি আমাকে আর্মি ক্যাম্প থেকে বের করে দিয়েছে, জেনারেলের পদ থেকে বহিষ্কার করেছে, তার চোখে আমি কখনো জেনারেল হতে পারবো না। গুজিসুর এটা শুনে অনেক বেশি খারাপ লাগে, কারণ জো ইয়ে স্বপ্ন ছিল সে একজন ভালো জেনারেল হবে তার বাবার মতো। জো ইয়ে বলে এগুলো বাদ দাও এখন। গুজিসু তখন বলে তাহলে এটা বলো আমার সাথে মিসেস কিন ওয়ানের সম্পর্ক কেমন? জো ইয়ে বলে সে আমাদেরকে যুদ্ধে হেল্প করেছে তাই আমি তাকে আমার শপথপ্রাপ্ত বোন বানিয়ে দিয়েছি। গুজিসু তখন বলে জো ইয়ে ভাই অনেক এগিয়ে, প্রথমে আমি এরকম করেছি ইউরোর সাথে। জো ইয়ে বলে মিসেস কিন বলেছে চিরকাল সে একজন জেনারেল হিসেবে থাকতে চায়, সে কখনো বিয়ে করবে না, তাই এটা কথা বলা বন্ধ করো। এদিকে ইউরো কিনওয়ান একসাথে ট্রিপ করছিল, তারা তিনজনের শপথপ্রাপ্ত বোন হয়ে যায়। তখন ইউন বলে কিনওয়ান তোমাকে দেখলে আমার অনেক জেলাস হয়, তুমি ঠিক আমার গ্র্যান্ডমার মতো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করো আর আমি কিছুই করতে পারি না। কিনওয়ান তখন বলে ইউন তোমার গ্র্যান্ডমা কি সে বিখ্যাত মহিলা জেনারেল? ইউন বলে কিনওয়ান অনেক খুশি হয়ে যায় আর বলে সে আমার আইডল, আমি তার থেকে ইন্সপায়ার হয়েছি একজন মেয়ে জেনারেল হতে। এরপর ইউরো ও গুজিসুকে দেখানো হয়। ইউরো দেখে রুমটা অনেকটা সাজানো। সে গুজিসুকে বলে এটা কি? গুজিসু বলে তুমি বিয়ের ক্রস ওয়াইন পান করেছো, পরবর্তী স্টেপ পালন করবে না, এটা বলে তাকে বেডে নিয়ে যায়। এরপর দুজনে প্রথমবারের মতো নাইট স্পেন্ড করে। এদিকে ম্যাডাম কুয়ের মেড এসে ম্যাডাম কুকে বলে ইয়াং লেডি ও ইয়াং মাস্টার নাইট স্পেন্ড করেছে। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তিনি দ্রুত মেডিসিন খেতে থাকে আর বলেন এখন থেকে আমাকে আমার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, আমার গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটার আসবে, তাদের সাথে খেলতে হবে। মেড চলে গেলে ম্যাডাম কু মাস্টার ঘুরে রেখে যাওয়া গাছের সাথে কথা বলতে থাকে আর বলে আমি এখন থেকে নিজের অনেক বেশি খেয়াল রাখবো। এরপর সিন কাটে জো ইয়ে ও গুজিসুকে একটা লেটার দেখায়। গুজিসু সেটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে এটা কেন, তিনি কেন আমাকে রাজস্ব মন্ত্রী বানালেন? জো ইয়ে বলে তুমি অনেক বেশি ভালো কাজ করেছো যার জন্য তোমাকে এটার দায়িত্ব দিয়েছে, তাছাড়া ইশিয়ান ও সে তোমার সাথে থাকবে, তাদেরকেও পদোন্নতি দেওয়া হয়েছে। তখনই সেনমিন
আসে আর বলে মিসেস কিংকে জেনারেল ঘোষণা করা হয়েছে, সাথে তাকে 1,00,000 সৈন্য দেওয়া হয়েছে। এটা শুনে জয়িয়া অনেক খুশি হয়ে যায় মিসেস কিং ওয়ানের জন্য। তাদের সবাইকে রাজা রাজধানীতে ডেকে পাঠিয়েছিল, এর জন্য সকালে তারা রওনা দিচ্ছিল। তাদেরকে তখন পুরো ইউজোর মানুষ বিদায় জানাতে আসে। সকলে গুজিশুকে অনেক বেশি ধন্যবাদ বলে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। গুজিশু তাদেরকেও ধন্যবাদ বলে সকলে তার সাথে মিলেমিশে থাকার জন্য। এরপর তাদেরকে রাজসভায় দেখানো হয় কমিশনার ফ্যান এখন থেকে নতুন রাজা, তাই আমরা তাকে রাজা ফ্যান বলবো। ইনফেরিয়র ফ্যান গুজিশুকে রাজস্ব মন্ত্রী, এশিয়ানকে শিক্ষামন্ত্রী ও সেনমিনকে আইনজীবী হিসাবে পদোন্নতি দেয়। তারা খুশি হয়ে ইম্পেরিয়ারকে ক্রিটিক করে। এরপর সিন কাট হয়ে যায়। গুজিশু ফ্যামিলি সকলের সাথে লাঞ্চ করছিল। তারা সকলে গুজিশুকে নিয়ে অনেক খুশি ছিল। ম্যাডাম গু বলে আমি অনেক খুশি তুমি একজন রাজস্ব মন্ত্রী হয়েছো। কিন্তু হঠাৎ করে তার মন খারাপ হয়ে যায়। তখন ইউরো বলে মা আপনার কি হয়েছে? ম্যাডাম গু তখন বলে গুজিশুর আঙ্কেলের কথা অনেক বেশি মনে পড়ছে, সে কারাগারে কেমন আছে। গুজিশু তখন বলে মা মন খারাপ করো না, আমি দেখছি কোনোভাবে আঙ্কেলের সাথে কথা বলা যায় কিনা। ম্যাডাম গু গুজিশুকে সাবধানে থাকতে বলেন আর কোন রকম ঝামেলাতে যেন না জড়ায়। এদিকে মন্ত্রী জিয়াংকে দেখানো হয় সে কারাগারে অনেক সুন্দর করে লাইফ লিড করছিল। গার্ডরা তাকে খাবার দিয়ে যায়। মন্ত্রী জিয়াং সেটা খুললে একটা সিক্রেট লেটার পায়। সেখানে জানতে পারে গুজিশুকে রাজস্ব মন্ত্রী করা হয়েছে। তখন মন্ত্রী জিয়াং ভাবতে থাকে এখন গুজিশুর দিকে কতজন মানুষ জেলাস হয়ে তাকিয়ে আছে। এদিকে ইমপ্রেস টাগারকে দেখানো হয়। তার কাছে একজন লোক এসে বলে গুজিশুকে রাজস্ব মন্ত্রী করা হয়েছে। রাজা ফ্যান তার দল ভারী করছেন, সে হয়তো কোনো এক সময় ইমপ্রেস টাগারকে তার পদ থেকে সরিয়ে দিবে। এরপর ইম্পেরিয়র ফ্যান ও জেনারেল জোগাওলাকে দেখানো হয়। তারা একসাথে গেম খেলছিল। জেনারেল বলে তুমি তাকে এই পদে নিয়োগ দিয়েছো কেন, যেখানে একজন মন্ত্রী এই পদ পেতে তার পুরো লাইফটা কাটিয়ে দেয়। ইম্পেরিয়র ফ্যান তখন বলে গুজিশু অনেক বেশি জ্ঞানী ও চিন্তাশীল, সে এই পদের যোগ্য, তাই তাকে আমি এটা দিয়েছি। জেনারেল বলে তুমি এটা ভুলে যেও না সে লর্ড লিয়াং এর কনসোর্টের ভাগ্নে, সে যদি পুরনো মন্ত্রীদের সাথে মিলে আবারও বিদ্রোহ শুরু করে তখন তুমি কি করবে? ইম্পেরিয়র তখন বলে আমার গুজিশুর প্রতি বিশ্বাস আছে, সে ওইরকম ছেলে না, তাছাড়া এটা এখন নতুন ক্যাপিটাল দাজিয়া, এখানে নতুন তরুণদের প্রয়োজন সকল সমস্যা সলভ করতে। ইম্পেরিয়র বলে তুমি সবাইকে ক্যাম্পে যাওয়ার জন্য বলেছো কিন্তু জয়িয়েকে না। জেনারেল জোগাওলা তখন বলে সে খুব অভদ্র ছেলে, সে সামরিক আদেশ অমান্য করেছে, তাই আমি তাকে এটার শাস্তি দিচ্ছি। ইম্পেরিয়র প্যান তখন বলে তুমি তার প্রতি অনেক বেশি কঠোর, এত বেশি কঠোর হয়েও না, সে অনেক ভালো ছেলে, সে যেহেতু ক্যাপিটালে থাকার দায়িত্ব পেয়েছে তাই তাকে একটু সুযোগ দাও, সে অনেক কিছু অর্জন করতে পারবে। এরপর সিন কাট হলে জেনারেল অনেক বেশি রেগে যায় জয়িয়ের উপর। সে সকলকে বাড়ি যাওয়ার জন্য রিপোর্ট করেছে এবং অনুমতি চেয়েছে। জেনারেল তার উপর রেগে বলে আমি তাকে ছোট পদে রেখেছি যাতে সে তার ভুলটা বুঝতে পারে, কিন্তু এখন সে সকল আর্মিদের বাড়িতে যাওয়ার জন্য রিপোর্ট করেছে। সে রেগে রিপোর্টটা নিচে ফেলে দেয়। তখন কমান্ডার লান সেটা তুলে আর সেটা দেখে তিনিও অনেক বেশি ইমোশনাল হয়ে যান। তিনি তখন জেনারেলকে বলে সত্যি আমাদের বাড়ির কথা অনেক বেশি মনে পড়ছে। জেনারেল এটা শুনে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। এরপর সে রিপোর্টটা দেখে আর বলে জয়িয়ে কোথায়। সে জয়িয়ের সাথে দেখা করতে আসে কিন্তু সে ভিতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। সৈন্যরা ভিতরে জয়িয়ের সাথে কথা বলছিল, সকলের মন খারাপ, তারা বাড়িতে যেতে চায়। জয়িয়ে তখন তাদেরকে বলে এটা নিয়ে চিন্তা করো না, আমি এই বিষয়ে বাবার কাছে রিপোর্ট করেছি। সকলে তখন বলে জুনিয়র জেনারেল আপনাকে তো এটার জন্য শাস্তি পেতে হবে আবারও। জয়িয়ে বলে এটা সমস্যা না, তাছাড়া আমি তোমাদেরকে অনেকবার বলেছি আমাকে আর জেনারেল বলবে না, আমি এখন আর জেনারেল নই। তখন জেনারেল জোগাওলা ভিতরে আসে আর জয়িয়ের সাথে কথা বলে, তাকে ক্যাম্পে ফিরে যেতে বলে। জয়িয়ে এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। জেনারেল জয়িয়েকে বলে আমি তোমার ও ইউজোর আর্মিদের প্রতি অনেক বেশি কঠোর, তারা নিজেদেরকে আমার হাতে সঁপে দিয়েছে কিন্তু আমি তাদের ফ্যামিলি থেকে আলাদা করে রেখেছি, তাদেরকে তাদের ফ্যামিলির সাথে দেখা করতে দিই না। তাছাড়া যুদ্ধে যদি ওয়াংকুকে স্যাক্রিফাইস করা হতো আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারতাম না, তাছাড়া আমি এটার জন্য অনেক বেশি গিল্টি ফিল করছি। জয়িয়ে বলে বাবা তুমি এটা বলো না, ওই সময় আমরা দুজনে দুই দিকে চিন্তা করেছিলাম যার কারণে আমাদের ডিসিশনটা ভিন্ন হয়েছিল, তুমি ক্যাপিটালকে প্রোটেক্ট করতে চেয়েছো আমি ওয়াংডুকে। এটা শুনে জেনারেল জোগাওলা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে বের হয়ে আসে আর আর্মিদেরকে বলে তোমরা এখন তোমাদের বাড়ি যেতে পারো। সকলে জয়িয়েকে অনেক ধন্যবাদ বলছিল। জয়িয়ে শুধু তার বাবার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। মিসেস কিং জো এর দিকে তাকিয়ে অনেক খুশি হয়। এরপর ইউরো
ওয়ান ইউনকে দেখানো হয়। ইউন বলে আমি মার্শাল আর্টে শিখতে চাই, নিজেকে একজন মেডিসিন বিশেষজ্ঞ যোদ্ধা হিসেবে তৈরি করতে চাই, ঠিক ওয়ান বোনের মতো। এদিকে রাজসভায় মন্ত্রী জাও ইয়ান রিপোর্ট করছিল ইউলো রিভারের বন্যার সময় এসে গেছে, এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। ইম্পেরিয়াল ফ্যান বলে আমি এই বিষয়টা রাজস্ব মন্ত্রীর উপর দায়িত্ব দিচ্ছি। তখন অন্য অফিসিয়াল বলে লর্ড রিয়াল অনেক বছর ধরে রাজস্ব মন্ত্রী ছিল, সে নিজের সিক্রেট আর্মি গঠনের জন্য রাজস্ব মন্ত্রীর অনেক অর্থ ইউজ করেছে, এর ফলে এখন রাজস্ব মন্ত্রণালয়ের কোষাগার সম্পূর্ণ খালি। এটা শুনে ইম্পেরিয়াল বলে টাকার জন্য কিনা মানুষের উপকার করা বন্ধ থাকবে। তখন বলে মহারাজ আমি এরকমটা বলার জন্য দুঃখিত, এর জন্য শাস্তি হিসাবে আমি আমার বেতনের অর্ধেক করে নিচ্ছি, বাকি অর্ধেক ইয়েলো রিভারের বাঁধ মেরামতের জন্য দিচ্ছি। তখন সকলে অফিসিয়াল একই কথা বলে, ইম্পেরিয়াল এতে রাজি হয়। এগুলো শুনে গুজিসু হাসছিল। তখন ইম্পেরিয়াল বলে তুমি হাসছো কেন? গুজিসু বলে আগের রাজার সময় মন্ত্রীরা দুর্নীতি করে কোষাগার খালি করেছে, আমরা সেটা ইনভেস্টিগেট না করে নিজেদের বেতন ছেড়ে দিচ্ছি। আমি এটা কখনো ভাবতে পারি না যে নিজেদের বেতন ছেড়ে দিতে হবে, এর জন্য আমাদের উচিত ছিল আগের রিপোর্ট গুলো চেক করে দেখা। ইম্পেরিয়াল তখন বলে তুমি কি এটা করতে পারবে? এখন অনেক রিপোর্ট হারিয়ে গেছে, সত্য খুঁজে বের করা অনেক কঠিন। গুজিসু বলে একবার তো ট্রাই করে দেখতে পারি। তখন ফ্যান ইউ বলে আমি তাকে হেল্প করতে চাই, কিন্তু তার বাবা এটা থেকে তাকে দূরে থাকতে বলে। ইম্পেরিয়াল মন্ত্রী লুকে গুজিসুকে হেল্প করার জন্য বলে। এরপর গুজিসু মন্ত্রী লু এর কাছে রিপোর্ট গুলো চেক করতে আসে, কিন্তু মন্ত্রী লু তাকে ইগনোর করছিল, সে অনেক বাহানা দিতে থাকে। গুজিসু বুঝতে পারে মন্ত্রী লু তাকে হেল্প করবে না। মন্ত্রী লু তখন বলে রিপোর্ট গুলো মন্ত্রী লিউ জুনের কাছে আসে, তিনি এখনো আসেনি, তিনি বিকালে আসবেন। এদিকে ইউরো শপে আসে। ইউরো এখন গুজিসুর সাথে রাজধানীতে থাকে, সে অনেকদিন পরে তার সব ভিজিট করতে এসেছিল। তখন হং সব ম্যানেজ করছিল। হং ইউরোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে গুজিসু অনেকক্ষণ অপেক্ষা করার পর মন্ত্রী লিউজুন আসে। গুজিসু রিপোর্ট গুলো চেক করতে চায়। মন্ত্রী লিউজুন তখন বলে আগে তুমি সাধারণ রিপোর্ট গুলো চেক করো, তাহলে তুমি ওই রিপোর্ট গুলোর কিছুই বুঝবে না। এরপর মন্ত্রী লিউজুন আরো কিছু মন্ত্রীদের দেখানো হয়। মূলত এরাই আগের রাজস্ব কোষাগারের টাকা মেরে দিয়েছে। তারা গুজিসুকে এই অবস্থা দেখে হাসতে থাকে। এদিকে অফিসিয়াল বিরুদ্ধে এসে গুজিসু সাধারণ গুলো চেক করতে থাকে। তখন সেখানে মন্ত্রী চেনজং আসে। আমি আগেও এই বিষয়ে কাজ করেছি, তাই আমি তোমাকে হেল্প করতে পারবো, কোনো প্রয়োজন হলে আমাকে বলো। গুজিসু তখন বলে আপনি যদি আমাকে হেল্প করতে চান তাহলে এটা বলো, আমি আগে কোন ব্যুরোর রিপোর্ট গুলো চেক করবো, যাতে করে আমি ওই রাজস্ব মন্ত্রণালয়ের রিপোর্ট গুলো চেক করতে পারি। তখন সে বলে আমি তোমাকে এ সম্পর্কে হেল্প করতে পারবে, তিনজন মন্ত্রীর কথা বলতে পারি। এরপর স্থির কাট হয়ে যায়। গুজিসু জয়ী ইশিয়ান সেন তিনজন মন্ত্রীর কথা বলে, যে করে হোক তাদেরকে নিজেদের দলে আনতে হবে, তাহলে তারা কেসটা শেষ করতে পারবে। এরপর তারা চারজনে আলাদা হয়ে মন্ত্রীগুলোকে রাজি করাতে থাকে। সেনমিং যুদ্ধমন্ত্রী জিয়াং এর কাছে আসে তাকে রাজি করতে। যুদ্ধমন্ত্রী জিয়াং অনেক শক্তিশালী ছিল, কিন্তু সেনমিং তাকে খুব সহজে হারিয়ে দেয় আর তাকে তাদের দলে আসতে বলে। এরপর কাট হয়ে ইশিয়ানকে দেখানো হয়। ইশিয়ান এসেছিল রাইটস রাজস্ব মন্ত্রণালয়ের ওয়ানের কাছে। সে ইশিয়ানের গ্র্যান্ডপার বন্ধু ছিল। ইশিয়ান তাকে তাদের সাথে কাজ করতে বলে দুর্নীতিবাজ মন্ত্রীদের ধরতে। এদিকে গুজিসুকে দেখানো হয় সে এসেছে কর্মী মন্ত্রী হানের কাছে। কর্মী মন্ত্রী হান অনেক বেশি লোভী ছিল। গুজিসু তার জন্য অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসে, কিন্তু রিপোর্ট গুলো চেক করতে গুজিসুকে হেল্প করতে চায় না। গুজিসু তখন ইউরো শপের দলিলটা দেয় আর বলে এখান থেকে আপনি অনেক টাকা আয় করতে পারবেন, প্রতিদিন এখান থেকে অনেক বেশি টাকা আয় হয়। এরপরেও তিনি রাজি হয় না। তখন গুজিসু এসে মন্ত্রী চেনকে বলে আমি কর্মমন্ত্রীকে রাজি করাতে পারি। তখন সে বলে আপনি কিভাবে তাদের রাজি করাবেন সেটা আপনার দায়িত্ব, আমি শুধু আপনাকে তাদের কথা বলেছি। গুজিসু তখন তাকে বলে আপনাকে আমার কাছে আমার আঙ্কেল পাঠিয়েছে তাই না? মন্ত্রী চেন এটা শুনে অবাক হয়ে বলে অবশ্যই তুমি মন্ত্রী জিয়াংয়ের ভাগ্নে, তুমি এটা সহজে বুঝতে পারবে। পরের দিন সকালে গুজিসু ইম্পেরিয়ারকে কতটা টাকা হারিয়েছে সেটা বলে, যেটা ছিল 1,50,00,000 রুপা টেল। ইম্পেরিয়ার এটা শুনে অনেক বেশি রেগে যায়। গুজিসু ইম্পেরিয়ারকে বলে আমি এই কেসটা ইনভেস্টিগেট করার জন্য আরো কিছু অফিসিয়াল বা মন্ত্রীদের চাই। তখন সে ও ইশিয়ান জয়ী তাকে হেল্প করবে বলে রাজি হয়। ইম্পেরিয়ার বলে
আর কেউ কি তাকে হেল্প করতে চায়, তখন মন্ত্রী রাইটস মন্ত্রী ওয়েন ও কর্মী মন্ত্রী হান রাজি হয়। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গু যিশু কর্মমন্ত্রীকে বলেছিল, আমি জানি আপনি নিজেকে যেরকম দেখান সেরকম নয়, আপনি সিক্রেট ভাবে জনগণকে হেল্প করেন, জনগণের জন্য নিজের সর্বোচ্চটা দেন। এরপর সিন কাট হয়ে যায়। ইম্পেরিয়র তাদেরকে কাজ শুরু করতে বলে। এরপর ফ্যান ইউকে দেখানো হয় সে রেগে রাজসভা থেকে চলে যাচ্ছিল। সে কেসটা ইনভেস্টিগেট করতে চেয়েছিল, কিন্তু তার বাবা সেটা তাকে করতে দেয়নি। কেসটা গু যিশুকে দিয়ে দিয়েছে। এরপর ইম্পেরিয়র তার ইউনাকের সাথে কথা বলছিল, তখনই সেখানে ফ্যান ইউ চলে আসে। সে দাঁড়িয়ে তার বাবার কথা শুনছিল। ইম্পেরিয়র বলে, গু যিশু ছেলেটা অনেক বেশি জ্ঞানী, ফ্যান ইউ যদি তার মতো হতো তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না। ইউনাক বলে, আপনি গু যিশুকে নিজের ছেলের মতো দেখেন। ইম্পেরিয়র বলে, তাকে আমার নিজের ছেলের মতোই দেখি। সে যদি আমার ছেলে হতো তাহলে আমি তাকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করতাম। গু যিশুর এত প্রশংসা শুনে ফ্যান ইউ অনেক রেগে যাচ্ছিল। সে মনে করে গু যিশু তার বাবাকে তার থেকে কেড়ে নিচ্ছে। এদিকে মন্ত্রী লিউচনের সাথে কথা বলছিল। মন্ত্রী লিউচন অনেক বেশি চিন্তা করছিল গু যিশুকে নিয়ে। মন্ত্রী লু বলে, চিন্তা করো না, আমাদেরকে হেল্প করার জন্য একজন আসছে। পরের দিন লু জিশান প্যালেসে আসে। এটা দেখে গু যিশু ও জয়ী তার দিকে তাকিয়ে থাকে। গু যিশু অনেক বেশি রেগে যাচ্ছিল। লু জিশানকে ইম্পেরিয়র ফ্যান ইউর গ্র্যান্ড টিউটর হিসেবে ঠিক করেছে। লু জিশান ফ্যান ইউর সাথে দেখা করতে আসে। সে ফ্যান ইউকে গু যিশু বিষয়ে খেপাতে থাকে। সে বলে, তুমি যদি তাকে হারাতে চাও তাহলে এই কেসটা আগে সলভ করে ইম্পেরিয়রকে দাও, তাহলে সে তোমার উপর অনেক বেশি খুশি হয়ে যাবে। লু জিশান ফ্যান ইউকে বলে, আমি তোমাকে সবসময় হেল্প করব। ফ্যান ইউ তখন তাকে মাস্টার হিসেবে যা অফার করে। এদিকে এর মাধ্যমে এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।